আজকে আমি তোমাদের কোম্পানি অ্যাকাউন্টসের অ্যাকাউন্টিং অফ শেয়ার ক্যাপিটাল এই সম্পর্কে আলোচনা করব। কোম্পানি অ্যাকাউন্টস মানে কোম্পানির বিভিন্ন হিসাব নিকাশ, শেয়ার ক্যাপিটালে কীভাবে হিসাব রাখতে হবে সেটাকে আজকে দেখানো যাবে, তাই তো। তা প্রথমে এটা বলার আগে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে জানতে হবে কোম্পানি কাকে বলে। না, কোম্পানি কাকে বলে না, আমাদের ভারতবর্ষে কোম্পানি আইন চালু হয়েছিল কত সালে? 1956 সালে কোম্পানি আইন চালু হয়। পরবর্তীকালে 1956 সালে কোম্পানি আইন চালু হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে তার পরিমার্জিত হয়েছে। মোটামুটি 2013 সাল কোম্পানি আইন কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। যাই হোক, 1956 সালে কোম্পানি আইন অনুসারে আমরা কোম্পানি কাকে বলতে পারি না, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি দ্বারা গঠিত এমন একটি সীমাবদ্ধ দায় বিশিষ্ট সংস্থা যা কোম্পানি আইন দ্বারা স্বীকৃত একটি কৃত্রিম ব্যক্তি, যার নির্দিষ্ট নাম থাকবে, নির্দিষ্ট শিলমোহর আছে, যার নির্দিষ্ট মূল্যের হস্তান্তরযোগ্য শেয়ার দ্বারা বিভক্ত এবং যার নিরবচ্ছিন্ন স্থায়িত্ব আছে। তার স্থায়িত্বটা দীর্ঘস্থায়ী, তাকে আমরা বলি কি কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি। তাহলে 1956 সালে কোম্পানি আইন অনুসারে কী হচ্ছে, মুনাফা অর্জনের লাভের জন্য কয়েকজন ব্যক্তি কী করলো, একটা সীমাবদ্ধ দায় বিশিষ্ট একটা সংস্থা গঠিত করলো, যেটা কোম্পানি আইনে স্বীকৃত একটা কৃত্রিম ব্যক্তি। এটা একটা কৃত্রিম ব্যক্তি হলে কী হবে, তার নিজস্ব নাম থাকবে, মানে কোম্পানি একটা নাম থাকবে, তার একটা শিলমোহর থাকবে, নির্দিষ্ট মূল্যে হস্তান্তরযোগ্য শেয়ার থাকবে, আর যার স্থায়িত্বটা নিরবচ্ছিন্ন হবে, তাকে আমরা বলবো কোম্পানি। এইবারে কোম্পানি একটা হচ্ছে ঘরোয়া কোম্পানি, আর একটা হচ্ছে সর্বজনীন কোম্পানি। ঘরোয়া হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এই ঘরোয়া কোম্পানি বা প্রাইভেট কোম্পানি সেটা কমপক্ষে দুজন শেয়ার থাকতে হবে, কমপক্ষে দুজন, আর সর্বোচ্চ হচ্ছে 50 জনের বেশি সদস্য সংখ্যা হতে পারবে না। আর পাবলিক ক্ষেত্রে কী হবে না, সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 7 জন, আর সর্বোচ্চ কতজন শেয়ার গ্রহীতা থাকবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই, যত খুশি হতে পারে, তাই তো। এটা হচ্ছে কোম্পানি কাকে বলে। আর কোম্পানি গঠিত হতে গেলে যে শেয়ার হোল্ডার যারা, তার সংখ্যাটা কত হবে। ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে 2, সর্বনিম্ন 2, সর্বোচ্চ হচ্ছে 50, তাই তো। আর সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন 7 জন, আর সর্বোচ্চ কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এটা তোমাদের জানতে হবে। এইবারে আমি যেটা আসছি, দেখো অত লিখতে পারছি না, তোমাদের ছকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখো শেয়ারের বিভিন্ন শেয়ার কাকে বলে। শেয়ার তার বিভিন্ন ভাগগুলো দেওয়া হয়েছে। শেয়ার হচ্ছে অগ্রাধিকার শেয়ার মানে প্রেফারেন্স শেয়ার, আর ইকুইটি শেয়ার। শেয়ার সাধারণত 2 রকম, প্রেফারেন্স শেয়ার আর ইকুইটি শেয়ার। প্রেফারেন্স শেয়ারকে আবার ভাগ করা হচ্ছে না অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড মানে লভ্যাংশ অধিকারের ভিত্তিতে, আর একটা হচ্ছে অন দ্য বেসিস অফ
পেমেন্ট অফ ক্যাপিটাল। অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড রাইটে কী করা হচ্ছে না দুভাগে ভাগ করা হচ্ছে, কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ। আর অন দ্য বেসিস অফ রিপেমেন্ট অফ ক্যাপিটালে রিডিমেবল শেয়ার আর ইরিডিমেবল শেয়ার। তেমনি ইকুইটি শেয়ার, যেটা ইকুইটি শেয়ারকে আমরা দুভাগে ভাগ করছি, অন দ্য বেসিস অফ পার্টিসিপেট আর অন দ্য বেসিস অফ কনভার্টিবিলিটি। অন দ্য বেসিস অফ পার্টিসিপেন্টে আমরা দুভাগে ভাগ করছি, পার্টিসিপেটিং শেয়ারস আর নন পার্টিসিপেটিং শেয়ারস। আর এখানে অন দ্য বেসিস অফ কনভার্টেবল শেয়ার মানে রূপান্তরযোগ্য আর নন কনভার্টেবল শেয়ার। এই যে শেয়ারের যে ভাগগুলো, এইগুলো তোমাদের জানতে হবে এবং কাকে কাকে বলে সেটা সম্পর্কে তোমাদের প্রাথমিক একটু ধারণা থাকতে হবে, তা নাহলে অসুবিধা হবে। যাই হোক, দেখো প্রথমেই যেটা রয়েছে শেয়ার। শেয়ার কাকে বলে, তাই তো না? যৌথ মূলধনী কোম্পানির, জয়েন্ট স্টক কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি যে ক্ষুদ্র ক্ষুদ্র সমমূল্যের এককে ভাগ করা হয়, অর্থাৎ মূলধনটাকে কয়েকটা ইউনিটে বা এককে ভাগ করা হয়, সেই এককগুলোকে আমরা কি বলি? শেয়ার। মোট মূলধন, মোট ক্যাপিটাল, মনে করো ক্যাপিটাল হচ্ছে 5 লাখ টাকা, তাতে কতগুলো ইউনিটে, হয়তো 50,000 ইউনিটে ভাগ করা হলো। তাহলে 50,000 ইউনিটে ভাগ করা হলো, যে 50,000 ইউনিট হচ্ছে একক, এককে ভাগ করা হলো। সেই এককগুলো ওই 50,000 হচ্ছে তার শেয়ার। এবার শেয়ারের মূল্য কত না, ওই 5 লাখকে 50,000 দিয়ে ভাগ করলে প্রতিটা শেয়ারের মূল্য বেরিয়ে যাবে, তাই তো? অর্থাৎ 10 টাকা করে প্রতি শেয়ারের মূল্য। তো এই যে শেয়ার, তাকে শেয়ার বলছে। আর যারা ওই শেয়ারগুলো কিনছে, শেয়ার যারা ক্রয় করছে, তাদের বলা হচ্ছে শেয়ার হোল্ডার বা শেয়ার গ্রহীতা। তাহলে শেয়ার কাকে বলা হচ্ছে? শেয়ার বলা হচ্ছে না যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে যে ক্ষুদ্র ক্ষুদ্র সমমূল্যের, অর্থাৎ মূল্যটা বেশ সমান, অর্থাৎ 10 টাকা হলে 10 টাকা, 20 টাকা হলে 20 টাকা ইউনিটে ভাগ করা হবে, সেই এককগুলো, সেই যে ইউনিটগুলো, সেই ইউনিটগুলোকে আমরা বলছি শেয়ার। তাহলে শেয়ার আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ারস আর একটা হচ্ছে ইকুইটি শেয়ার। প্রেফারেন্স শেয়ারস আর একটা হচ্ছে ইকুইটি শেয়ার। প্রেফারেন্স শেয়ার কাকে বলা হচ্ছে না, প্রেফারেন্স শেয়ার বলা হচ্ছে কোম্পানি আইনের 85(1)A ও B ধারা। কোম্পানি আইনের যে ধারা আছে 85(1)A আর B ধারাতে, সেই অনুসারে কী বলা হচ্ছে না, যেসব শেয়ার নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার অধিকারী, নির্দিষ্ট হারে, এবং কোম্পানির অবলোপনের সময় শেয়ারের মূল্য ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায়। কোম্পানি যখন অবলুপ্তি ঘটবে, তারা তাদের টাকাটা ফেরত পাওয়ার, তাদের শেয়ারের টাকাটা ফেরত পাওয়ার যে অগ্রাধিকার পাবে, তাকেই বলা হচ্ছে প্রেফারেন্স শেয়ার, বা বাংলায় বলা হয় অগ্রাধিকার শেয়ার। হয়েছে? প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার। আর ইকুইটি শেয়ার কাকে বলে না, ভারতীয় কোম্পানি আইন যেটা 85(2) ধারা অনুসারে 85(2) যেসব শেয়ার অগ্রাধিকার শেয়ার নয়, অর্থাৎ প্রেফারেন্স শেয়ার নয়, তারা সাধারণ শেয়ার বলা হয়। ঘুরিয়ে বললে কি হয় না, যে সমস্ত শেয়ার লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে এবং কোম্পানির অবলোপনের সময় শেয়ারের মূল্য ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায় না, তারা হচ্ছে সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার। এই যে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কী হবে, আগে টাকাটা ফেরত পাবে, তাই তো?
লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রেই হোক বা শেয়ারের মূল্য ফেরত পাওয়ার ক্ষেত্রেই হোক, আগে এদের লভ্যাংশ দেয়া হবে, তারপর থাকলে পরে এরা পাবে, না থাকলে কিন্তু এরা পাবে না। এদের শেয়ারের হারটা নির্দিষ্ট, হয়তো বলা হয় যে 10% প্রেফারেন্স শেয়ার, অর্থাৎ 10% ওরা লভ্যাংশ পাবে। আর এদের লভ্যাংশ দেওয়ার পর যেটা বাকি থাকবে, সেই বাকি অংশটা এদের মধ্যে, আর যদি না থাকে তাহলে পাবে না। তেমনি কোম্পানি যখন অবলোপন ঘটবে, তখন আগে এদের টাকাটা এই ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের টাকাটা ফেরত দেওয়া হবে, তারপরে ইকুইটি শেয়ার হোল্ডারদের টাকাটাকে দেওয়া। এইবারে দেখো এদের যে ভাগগুলো, প্রেফারেন্স শেয়ারের ভাগ না অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড রাইটস, অর্থাৎ লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে এখানে আমরা কি করছি না দুটো ভাগে ভাগ করছি, কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ। তাহলে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার না, যে অগ্রাধিকার শেয়ারে কোম্পানি কোনো বছর যদি প্রফিট না হলো, তো মনে করো কোনো বছর প্রফিট হলো না, তাহলে লভ্যাংশ দেওয়া গেল না, কিন্তু পরবর্তীকালে যখন প্রফিট হলো, এই যে পরবর্তীকালে যদি পরবর্তী বছরে যদি প্রফিট হয়, তখন আগের বছরের লভ্যাংশটাকে দেওয়া হবে, তারপরে এই বছরের আগের বছর লভ্যাংশটাকে তাদের দেওয়া, তাকে বলা হচ্ছে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। অর্থাৎ কোনো বছর এই বছর হয়তো লাভ হয়নি, তাহলে তাদের লভ্যাংশ দেওয়া গেল না, কিন্তু পরের বছর হয়তো লাভ হলো, পরের বছর লাভ থেকে তাদের লভ্যাংশ দেওয়া হবে, আবার এই বছরও লভ্যাংশ দেওয়া হবে, তাকে বলা হচ্ছে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। আর নন কিউমুলেটিভ এরা কিন্তু তা না, এদের ধারণাটা কীরকম না, এরা হচ্ছে আগে লভ্যাংশ যদি না হয়, তাহলে পরবর্তী বছরে লভ্যাংশ হলেও তারা কিন্তু ওই পরে যে বছর লভ্যাংশ দেওয়া যায়নি, সেই লভ্যাংশ কিন্তু তারা পাবার অধিকারী নয়, তারা হচ্ছে নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। তারপরে দেখি অন দ্য বেসিস অফ রিপেমেন্ট অফ ক্যাপিটাল, এখানে আমরা দু ভাগে ভাগ করছি, রিডিমেবল শেয়ার আর ইরিডিমেবল শেয়ার। ইরিডিমেবল শেয়ার কি না, যেসব রিডিমেবল শেয়ার না, যেসব অগ্রাধিকার শেয়ারের মূল্য নির্দিষ্ট সময়কালের শেষে পরিশোধ করা হয়, নির্দিষ্ট সময়ে, সাধারণভাবে কোম্পানি চালু থাকা কোনো শেয়ার মূল্য ফেরত দেওয়া হয় না, কিন্তু কোম্পানি যখন অবলোপন করবে তাদের নির্দিষ্ট শেয়ার মূল্য ফেরত দেওয়া হয়, তাকে বলা হচ্ছে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। আর ইরিডিমেবল মানে অপরিশোধযোগ্য, যেসব অগ্রাধিকার শেয়ারের মূল্য নির্দিষ্ট সময়কালের শেষে, ইরিডিমেবল শেয়ার নির্দিষ্ট সময়কালের শেষে পরিশোধ করা হয় না, তাকে অপরিশোধিত বলে। এটা কেবলমাত্র কোম্পানি যখন অবলোপন করবে তখনই ফেরত দেওয়া হবে। আর এরা কি, কোম্পানির নির্দিষ্ট সময় থাকে, হচ্ছে 10 বছর, 5 বছর, 20 বছর, 20 বছর পর তাদের টাকাটাকে ফেরত দেওয়া হবে। আর এদের টাকাটা কি একমাত্র কোম্পানি অবলম্বন করলে, যখন কোম্পানি একবারে বিলুপ্ত হয়ে যাবে তখনই তাদের টাকাটাকে ফেরত দেওয়া হবে। তাহলে প্রেফারেন্স শেয়ারের ভাগগুলো হয়ে গেল। এইবার এসো ইকুইটি শেয়ার, তাই তো। ইকুইটি শেয়ারস আমরা কী বলছি, অন দ্য বেসিস অফ কনভার্টেবিলিটি। কনভার্টেবিলিটি একটা হচ্ছে কনভার্টেবল, একটা হচ্ছে নন কনভার্টেবল। কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার কি না, যেসব অগ্রাধিকার চুক্তি মতো নির্দিষ্ট সময়কালের শেষে ইকুইটি শেয়ারসে রূপান্তরিত হওয়ার সুযোগ থাকে। এরা কী হচ্ছে, নির্দিষ্ট সময়, এটা ইকুইটি শেয়ার, এরা নির্দিষ্ট সময়কালের শেষে তারা প্রেফারেন্স শেয়ারে রূপান্তরিত হওয়ার সুযোগ পাবে। আর এরা কিন্তু নন কনভার্টেবল, এরা কিন্তু নির্দিষ্ট সময়কালের শেষে এই প্রেফারেন্স শেয়ারে রূপান্তরিত হওয়ার সুযোগটা পাবে না। হয়েছে। নেক্সট হচ্ছে অন দ্য বেসিস অফ পার্টিসিপেটর। পার্টিসিপেটর কি দুভাগে ভাগ রয়েছে, একটা হচ্ছে পার্টিসিপেটিং, একটা হচ্ছে
নন পার্টিসিপেটিং। পার্টিসিপেটিং না, যে অজ্ঞাতের শেয়ারের জন্য নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদানের পরেও ইকুইটি শেয়ার নির্দিষ্ট হারে অতিরিক্ত লভ্যাংশ প্রদান করা হয়। অর্থাৎ লভ্যাংশ প্রদান করা হয়ে গেছে, তারপরেও তাকে আবার অতিরিক্ত যে লভ্যাংশটা রয়েছে সেটাও ভাগ দেওয়া হয়, তাকেই বলা হচ্ছে পার্টিসিপেটিং শেয়ার। আর নন পার্টিসিপেটিং, এটা অজ্ঞাতের শেয়ারে নির্দিষ্ট লভ্যাংশ আর কোনো অতিরিক্ত লভ্যাংশ, অর্থাৎ লভ্যাংশ থাকলেও আর নির্দিষ্ট হারে কোনো লভ্যাংশ আর দেওয়া হয় না, তাকেই আমরা বলছি নন পার্টিসিপেটিং শেয়ার। হয়েছে? এইবারে এসো শেয়ার মূলধনের বিভিন্ন স্তর। এখানে আমি দেখাচ্ছি, দেখো, শেয়ার মূলধনের বিভিন্ন স্তর, স্টেজেস অফ শেয়ার ক্যাপিটাল। শেয়ার মূলধনের বিভিন্ন স্তর কি? প্রথমত হচ্ছে অনুমোদিত মূলধন, অর্থাৎ অথরাইজড ক্যাপিটাল। 2 নম্বর বিলিযোগ্য, অর্থাৎ ইস্যুড ক্যাপিটাল। আর বিলিখিত মূলধন, অর্থাৎ সাবস্ক্রাইব ক্যাপিটাল। একে কাকে বলে? এগুলো জানতে হবে কাকে বলে। অথরাইজড ক্যাপিটাল অর্থাৎ অনুমোদিত মূলধন কাকে বলে না, যৌথ মূলধনী কোম্পানি যখন রেজিস্ট্রেশন হয় তখন রেজিস্ট্রেশনের সময় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, যাকে আমরা বাংলায় বলি পরিমেলবদ্ধ, সেই পরিমেলবদ্ধতে কী হয়, যে পরিমাণ শেয়ার মূলধন সংগ্রহ করা অধিকার লাভ করে, অর্থাৎ কোম্পানি কতটা পরিমাণ সে শেয়ার মূলধন সে সংগ্রহ করতে পারবে। হয়তো বলা হচ্ছে যে কোম্পানি একটা 5 কোটি টাকা শেয়ার মূলধন সংগ্রহ করতে হবে, রেজিস্ট্রেশনের সময় উল্লেখ থাকবে, সেটাই হবে তার অনুমোদিত মূলধন। হয়েছে? অর্থাৎ এটা সবসময় কী হবে, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় ওই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এতে যখন উল্লেখ থাকবে যে এই পরিমাণ শেয়ার কোম্পানি আদায় করতে পারবে, তাকেই বলা হচ্ছে অধিকার লাভ করবে, সংগ্রহ করা অধিকার লাভ করবে, তাকেই বলা হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। বিলিখিত মূলধন না, এই অথরাইজ ক্যাপিটাল, মনে করো আমি আগেই বললাম 5 কোটি টাকা, এই 5 কোটি টাকা সে সংগ্রহ করার অধিকার পেয়েছে, কিন্তু এবার বিলিযোগ্য, অর্থাৎ কতটা পরিমাণ কোম্পানি বিলি করবে। কোম্পানি হয়তো বললে যে এবারে 5 লাখ টাকা শেয়ার বিলি করব। এই যে যতটা পরিমাণ শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রি করার জন্য ছাড়া হবে, উপস্থাপন করা হবে বা ছাড়া হবে, তাকেই বলছি আমরা বিলিযোগ্য মূলধন বা ইস্যুড ক্যাপিটাল। এই অনুমোদিত মূলধনের যে অংশটা, যত সম্পূর্ণ অংশ হতে পারে, গোটাটাও হতে পারে, আবার তার একটা অংশও হতে পারে, জনসাধারণের মধ্যে বিলি করার জন্য গৃহীত হয়, তাকেই বলা হচ্ছে বিলিযোগ্য। আর বিলিখিত সাবস্ক্রাইব ক্যাপিটাল, এটা কি না, এই যে বিলিযোগ্য, আমি ধর করলাম যে 1 লাখ টাকা আমি শেয়ার, 1 লাখ শেয়ার আমি বিলি করবো, 50,000 শেয়ার বিলি করব, কিন্তু আমি শেয়ার বিলি করলে আমি দেখলাম যে 40,000 শেয়ার বিলি হলো, বাকি 10,000 বিলি হলো। সেই 40,000 যেটা বিলি হলো সেটাই হচ্ছে বিলিখিত মূলধন, অর্থাৎ বিলিযোগ্য মূলধনের যে অংশটা জনসাধারণের মধ্যে বিকৃত হয় তাকেই বলা হচ্ছে বিলিখিত মূলধন। হয়েছে? অর্থাৎ অথরাইজড, ইস্যুড আর সাবস্ক্রাইবড ক্যাপিটাল। হয়েছে? এইবার দেখো, এটা ঠিক আজকে থিওরি সম্পর্কে আলোচনা করছি, পরের দিন আমি অঙ্কের সম্পর্কে যাব। শেয়ারের বিলি বিভিন্ন ধাপ, শেয়ার বিলির বিভিন্ন ধাপ, স্টেজেস অফ ইস্যু অফ শেয়ার। এই যে শেয়ার বিলি করার জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে, স্টেপ বা ধাপ অনুসরণ করতে। প্রথমে হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন, আবেদন করা হয়। তারপরে হচ্ছে অ্যালটমেন্ট, তারপর হচ্ছে কল। এই কলটাকে ফার্স্ট কল, সেকেন্ড কল, ফাইনাল কল এরকম ধরা হয়, বা 2টো কল
সাধারণত 3টের বেশি কল হয় না, ওই একটা কল, দুটো কল, সেকেন্ড অ্যান্ড ফাইনাল কলও হতে পারে, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলও হতে পারে, আবার ফার্স্ট কল, সেকেন্ড কল অ্যান্ড ফাইনাল কল, এইভাবে শেয়ারটাকে বিলি করা। অর্থাৎ শেয়ারের যে ভাগটা তাকে ইউনিটে ভাগ করা হয়েছে, হয়তো মনে করো 20 টাকা শেয়ারে ভাগ করা হয়েছে। শেয়ার অ্যাপ্লিকেশনের জন্য ধরা হলো আমার, আমি ধরছি শেয়ার অ্যাপ্লিকেশনের জন্য ধরলো 5 টাকা, মূল্য ছিল কত, 20 টাকা। শেয়ার অ্যালটমেন্টের জন্য ধরলাম 4 টাকা। শেয়ার ফার্স্ট কল 3 টাকা। তার 5 আর 4 9 আর 3 12, আর কত রইল, 9 আর 3 12 হয়ে গেল, আর বাকি আছে 8। তাহলে এগুলো ধরো 4 টাকা, 4 টাকা। তাহলে 20 টাকার যে শেয়ারের মূল্য ছিল, এক একটা শেয়ারের মূল্য, সেটাকে এইভাবে ধাপে ধাপে একবারে আদায় না করে প্রথমে অ্যাপ্লিকেশন আবেদনের সঙ্গে টাকাটা নেওয়া হয়, তারপরে যখন বন্টন করা হয় তখন তার একটা টাকা, যে এত টাকা করে 4 টাকা করে ধরা হলো, তারপর ফার্স্ট কলের জন্য ধরা হলো 3 টাকা, সেকেন্ড কলের জন্য ধরা হলো 4 টাকা, আর ফাইনাল কলের জন্য 4 টাকা। এইভাবে ধাপে ধাপে শেয়ারের এর জন্য বিভিন্ন জার্নাল তোমাদের করতে হবে, এই অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, সেকেন্ড কল, ফাইনাল কল, এই জার্নালগুলি হচ্ছে আসল। এভাবে কীভাবে জার্নালগুলো করতে হবে সেটা আমি পরের দিন তোমাদের দেখাবো। খুব সহজ জার্নাল, এবং প্রথম জার্নালটার ধাপটা মনে রাখলেই পরবর্তীগুলো করা যাবে। সুতরাং চিন্তার কিছু নেই, খুব সহজ অঙ্ক, এবং প্রতি বছরই আসে, এবারও তোমাদের আসবে, 2টো অঙ্ক তোমরা পাবে। তাহলে আজ এখানেই রাখছি, ঠিক আছে না।